আমরা ছেলেরা চেহারা বাপের মতো হলে বলি বাপ কা বেটা, মেয়ের চেহারা মায়ের মতো হলে বলি মা কা বেটি। আসলে ছেলে মেয়ের চেহারা বাবা মা, নানা নানি, দাদা দাদি যে কারো চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ব্যাপারটি জেনেটিক, আর জেনেটিক্সের মূল হলো জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়ালের মূল হলো ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। কাজে ডিএনএকে হেরিডিটি ম্যাটেরিয়াল বলা হয়। 4 ধরনের ডিএনএ এগুলো দিয়ে গঠিত। এগুলো হলো ডিঅক্সি এডিনাইলেট, 2 ডিঅক্সি থাইমিডাইলেট, 3 ডিঅক্সি সাইটিডাইলেট এবং 4 ডিঅক্সি গুয়ানিনাইলেট। এই মোনোমেরিক ডিএনএ ইউনিটগুলো পলিমেরিক ফর্মে যুক্ত হয়ে পলিমেরিক ফর্মে 3-5 ফসফোডাইস্টার বন্ধনীতে থাকে। এ সবসময় টি এর সঙ্গে এবং সি সবসময় জি এর সঙ্গে বন্ধনী গঠন করে। মানুষের কার্যকলাপ, চিন্তাভাবনা, স্বভাব, চরিত্র ও চেহারার সঙ্গে সন্তানদের চেহারা প্রতিফলিত হয়। বাবা ডিক্টেটর হলে সন্তানেরও ডিক্টেটর হওয়ার সম্ভাবনা বেশি এবং অন্য কার্যাবলীরও মিল খুঁজে পাওয়া যায়। তুখোড় রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার মেয়ে শেখ হাসিনার মিল ও অমিল তুলনা করা যায়। শেখ হাসিনার বাবার সঙ্গে গোয়ার্তুমি ও একনায়কত্বের প্রমাণ পাওয়া যায়। তিনি একদলীয় বাকশালের তৈরি করে গণতন্ত্রের সর্বনাশ করেছিলেন। সব পত্রপত্রিকা প্রকাশ বন্ধ করে 4টি পত্রিকা নিয়ন্ত্রণ করে প্রকাশ করতে দিয়েছিলেন। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। সিরাজ শিকদারকে বিনা বিচারে মেরে সংসদে সগর্বে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার। তার সময় রক্ষী বাহিনীর জুলুম ছিল। বাকশালের অত্যাচারে লোকজন ছিল অতিষ্ঠ। নকশাল দেখলেই গুলি করার নিয়ম হয়েছিল। সিরাজ শিকদার, প্রেমানন্দ, রাবিয়া খাতুনের মতো প্রায় 37,000 জনগণকে হত্যা করা হয়েছিল। রক্ষী বাহিনীর জুলুম ছিল আকাশচুম্বী। 1973 সালের প্রথমেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের মিছিল আসার সঙ্গে সঙ্গে নির্বিচারে গুলিতে 2 জন ছাত্রনেতা নিহত হন। আওয়ামী লীগের প্রথম আগের 4 বছরে 29,000 ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছিল। তাছাড়া দলীয় শীর্ষ নেতাদেরও গ্রাহ্য করতেন না শেখ মুজিব। জ্যেষ্ঠ নেতা তাজউদ্দিনকেও হেয় প্রতিপন্ন করেছিলেন। কারণ শেখ সাহেব যখন কারাগারে, তখন তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম প্রমুখরাই আপামর জনগণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। একতরফাভাবে জনগণকে তোয়াক্কা না করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিলেন সন্তু লারমার সঙ্গে। সে সময় দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। অনেক লোক দুর্ভিক্ষে মারা যায়, আর জনগণ যারা সহায় সম্বলহীন তারা নানাভাবে তাদের আব্রু সংকলন করেছে। আর শেখ সাহেব অনেক আড়ম্বরে তার ছেলের বিয়ে সম্পন্ন করেছিলেন। তার চেহারা হচ্ছিল সচ্ছল মানুষের চেহারা। জিনিসপত্রের দাম ছিল আকাশচুম্বী। মানুষ হাই হাই করছে, কি আছে কপালে, কোথায় পাবো টাকা পয়সা, পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার আশ্রয়। এ তো গেল শেখ মুজিবুর রহমানের কিছু কথা। তার মেয়ে তার চেয়ে বেশি স্বেচ্ছাচারী, স্বৈরাচার হবে কি তা মানুষ কল্পনাও করেছে। একই বলে বাপকা বেটি। জুলাই ছাত্র জনতার উপর শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন, গুম হত্যা করেছেন, তা সমগ্র অত্যাচারীকে ছাড়িয়ে গেছে। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড নাকি প্রসিকিউশনের হাতে। তিনি এই দেশে নির্বিচারে মানুষ মেরেছেন, ছাত্র জনতাকে হত্যা করেছেন, মা বোনদের হত্যা করেছেন, স্বৈরাচার হিসেবে পরিচিতি লাভ করেছেন। মানুষ শুধু বলেছে এত নিষ্ঠুর মানুষ হয়। ছাত্র জনতাকে গুলি করেছেন রাস্তায়, হেলিকপ্টার থেকে এবং নদীতে ডুবিয়ে মেরেছেন, খরস্রোতেও ডুবিয়েছেন। মনে পড়ে নিরীহ ছাত্র জনতার মধ্যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের নাম। সেই মেধাবী ছাত্রকে পুলিশ প্রকাশ্যে বুকে গুলি করে হত্যা করে। আরও অনেকেই মারা যান প্রকাশ্য রাস্তায় এবং নিজ বাড়িতে। অনেক নারীও মারা যান। 1500-এর বেশি লোক মারা যায়। অনেককে পুড়িয়ে ফেলা হয়। আহত হয় প্রায় 12,000 মানুষ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে তারপর মেরে যমুনায় ফেলে দেওয়া হয়। অথচ তার পরিবার সন্তান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি মায়া কান্নাকাটি করেছেন। তিনি ফিরে আসবেন বলে সান্ত্বনাও দিয়েছেন। আরও কত করুণ কাহিনী করেছেন শেখ হাসিনা। জুলাই গণহত্যায় 6 লাশ এখনও ঢাকা মেডিকেলের মর্গে। ছেলেহারা মায়েদের দিয়ে এখনও বলতে শোনা যায়, ছেলে গেছে তো গেছেই, ছেলে শহীদ হয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তবে দেশ তো স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নির্দেশে জিয়াউল হকের নেতৃত্বে কিলিং স্কোয়াড করে নেতাকর্মীদের হত্যা করা হতো। টর্চার করার জন্য আয়নাঘর তৈরি করে সেখানে গুম করে শত শত নেতাকর্মীকে ও নিরীহ মানুষকে অমানবিক নির্যাতন করা হতো। গুম, আহার, নিদ্রার কোনো বালাই ছিল না, শুধু শাস্তি ও কষ্ট দেওয়াই ছিল উদ্দেশ্য। অনেকেই মেরে ফেলা হয়েছে, লাশও তার পরিবারকে দেয়া হয়নি। 450 গুম ব্যক্তির ফিরে আসার দিকে তাদের পরিবার এখনও পথ চেয়ে বসে আছে।
এ তো গেল মানুষকে গুম, খুন ও হত্যা কাহিনী। দেশ থেকে টাকা পাচার করে দেশটাকে ফোকলা করে ফেলা হয়েছে। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাড়ি দিয়ে বিদেশে বাড়ি করেছেন। যেখানে মহান স্বাধীনতা সংগ্রামের 7 জন বীরশ্রেষ্ঠ, সেখানে 2009 সালের ফেব্রুয়ারিতে সংগঠিত বিডিআর কিলিং, যা জাতীয় নিরাপত্তার ভিত নাড়িয়ে দিয়েছিল। কারণ কোনো যুদ্ধ ছাড়াই দেশে একজন মেজর জেনারেল সহ 57 জন সামরিক অফিসার নিহত হন। এই ঘটনা সারা বিশ্বে বিরল। এটি ঘটেছে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে। এই ঘটনার সঙ্গে শেখ হাসিনারও জড়িত থাকার জোরালো অভিযোগ রয়েছে। রয়ের পরিচালনার হাসিনার দোসরদের নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কবে হবে সেই 57 জন সামরিক অফিসার ও 20 জন বেসামরিক ব্যক্তিদের হত্যার বিচার? চৌকশে সামরিক লোকদের কি আর ফেরত পাওয়া যাবে? তারা সবাই ছিলেন নির্দোষ। পিলখানার এই হত্যাকাণ্ড ছিল এক ঘৃণ্য ষড়যন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ এক জ্বলন্ত উদাহরণ। যতদিন রবে এই দেশ, ততদিন মানুষ ঘৃণা করবে এর কুশীলবদের। তারপর রাতের অন্ধকারে ঘৃণিত যে হত্যাকাণ্ড ঘটে তা হলো ঢাকার মেডিকেল মতিঝিলের হেফাজত হত্যাকাণ্ড। এটাও একটা ঘৃণ্য ও ধিকৃত হত্যাকাণ্ড শেখ হাসিনার। 2013 সালের 5ই মে লাইট নিভিয়ে হেফাজতের সদস্যদের ওপর এই হত্যাকাণ্ড চালানো হয়। শেষ ছিল 2024 সালের জুলাই হত্যাকাণ্ড। যত বড় বড় প্রজেক্ট রয়েছে, যেমন পদ্মা সেতু সহ আরও অনেকগুলো, সবগুলো থেকে হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের কমিশন খাওয়ার খবর পাওয়া যায়। রাজধানী পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজের নামে নেয়ার অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে পুতুল জয়সহ 16 জনের নামে দুদক মামলা করেছে। পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। আর কত লেখা যাবে তাদের নিষ্ঠুরতা, অত্যাচার, লুটপাটের কাহিনী। শেখ হাসিনা রাজত্ব ছেড়েছে দেশ ছেড়ে। ভারতের মোদির হাত ধরে ভারত মহাপ্রভুদের জিম্মায় চলে গেছেন। রক্ষী বাহিনী দিয়ে অনেক অত্যাচার করেছেন, হত্যা করেছেন জনগণকে, খাদ্য অভাবে কষ্ট দিয়েছেন জনগণকে, অথচ নিজে ছিলেন আরামায়েশে। আর হাসিনার সময় দেশের সব টাকা ভারতে পরিবার পরিজন ও আত্মীয়দের নিয়ে পাচার করেছেন। ব্যাংক ও অর্থনীতি ফোকলা করে দিয়েছেন। দৈনিক আমার দেশে প্রকাশ করেছে একটি হেডলাইন, 10 গ্রুপের লুকানো খেলাপি ঋণ 52,000 কোটি টাকা।